জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা জোরদার প্রচেষ্টায় ভূমিকা রাখবে আশা ঢাকার। রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনায় এআই প্রযুক্তি, 7 দিনে 300-র বেশি মামলা। সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর ভূমিকা রাখার আশা। যত্রতত্র ফেলা নানা বর্জ্যে ভরাট ঢাকার খাল ড্রেন, সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। অসচেতনতার খেসারত দিচ্ছেন নগরবাসী। বাইশ বছর পর কাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করবেন খাল পুনঃখনন সহ বেশ কয়েকটি প্রকল্প। নতুন আশায় স্থানীয়রা। দেশে অপুষ্টিজনিত রোগে আক্রান্তদের 87%ই রংপুর বিভাগের। সঙ্গে যুক্ত হয়েছে হামের প্রকোপ। বিশেষ সরকারি উদ্যোগ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। এবং ইরানকে সামরিক সরঞ্জাম দেয়া বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে চীন, দাবি ট্রাম্পের। বেইজিংয়ে শি জিনপিংয়ের সাথে চূড়ান্ত দফার আলোচনা। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ওয়াশিংটন ডিসিতে এটি সই। যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সমঝোতা স্মারকে সই করেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। এমন এক সময়ে এই সমঝোতা স্মারক হলো যখন মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে বাংলাদেশ সহ বহু দেশ তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুতর চ্যালেঞ্জের মুখে। এতে আরও বলা হয়, সাশ্রয়ী মূল্য ও টেকসই সরবরাহ ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জ্বালানি পাওয়ার উৎস বৈচিত্র্যপূর্ণ করার মাধ্যমে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা জোরদারের যে প্রচেষ্টা বাংলাদেশে আছে তাতে ভূমিকা রাখবে এই সমঝোতা স্মারক। রাজধানীর ব্যস্ত সড়কে সিগন্যাল বাতি লাল হলেও চালকরা আগের মতো নিশ্চিন্তে অমান্য করতে পারছেন না। সড়কে শৃঙ্খলা ফেরাতে 12টি গুরুত্বপূর্ণ মোড় ও ক্রসিংয়ে বসানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর ক্যামেরা। পর্যায়ক্রমে আগামী 6 মাসে 60টি স্থানে এই প্রযুক্তি চালুর পরিকল্পনা আছে। ডিএমপির তথ্য বলছে, এক সপ্তাহে এসব ক্যামেরার মাধ্যমে মামলা হয়েছে 300-র বেশি। এই উদ্যোগ সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর ভূমিকা রাখবে বলেই মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। আইন ভঙ্গ করে রাজধানীতে গাড়ি চালানোর অভিযোগ বেশ পুরনো। তবে সিগন্যাল বাতি লাল হলে এখন আর আগের মতো নিশ্চিন্তে অমান্য করতে পারছেন না চালকেরা। কারণ মোড়ে ট্রাফিক পুলিশ না থাকলেও তাদের উপর নজর রাখছে এআই চালিত ক্যামেরা। এর সঙ্গে যুক্ত করা হয়েছে ই প্রসিকিউশন বা ডিজিটাল মামলা ব্যবস্থাও। ডিএমপি ট্রাফিক বিভাগ জানায়, 7 মে থেকে পরীক্ষামূলক এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়। এর মধ্যে ট্রাফিক আইন অমান্যর 2500-এর বেশি ফুটেজ পাওয়া গেছে। টেকনিক্যাল টিমের যাচাই বাছাই শেষে মামলা ও নোটিশ পাঠানো হয় সংশ্লিষ্ট গাড়ির মালিক ও চালকদের কাছে। বর্তমানে গুলশান, বিজয় সরণি সহ 12টি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট ও এআই ক্যামেরা চালু রয়েছে। এখন পর্যন্ত আমরা 3 শতাধিক মামলা করতে পারছি। প্রক্রিয়া চলছে, যে অপরাধগুলি সংগঠিত সেগুলি যাচাই বাছাই চলছে। এই পর্যায়ক্রমে সেই প্রসিকিউশনের বার্তাটি গাড়ির মালিকের ঠিকানায় চলে যাবে। ডিএমপির তথ্য মতে গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে স্থাপিত এআই ক্যামেরা লালবাতি অমান্য, জেব্রা ক্রসিং দখল, উল্টো পথে গাড়ি চালানো, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো সহ অন্তত 6 ধরনের ট্রাফিক আইন ভঙ্গ শনাক্ত করতে সক্ষম। তবে ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তি সম্পর্কে জানেন না বেশিরভাগ চালক। যদিও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। স্টার্ট করছে নতুন করে, এখন আসতে ক্লিয়ার হইতে অটো সিস্টেম করছে, এটা অনেকজনের ভালো। বাইরের সিস্টেম, বাইরের জন্য যে সিস্টেম আমাদের দেশে করলে এটা আরও ভালো হবে। যেরকম শুনতে যেরকম হলে তো অবশ্যই ভালো হবে, তাহলে আর কেউ অমান্য করবো না সিঙ্গেল। ট্রাফিক সংশ্লিষ্টরা বলছেন, এতে আইন প্রয়োগে স্বচ্ছতার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে। মামলার সংখ্যা বাড়ানো, শুধুমাত্র ফাইন করা, লোকজনকে কোনো রকম কোনো হরেনের মধ্যে ফেলা, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমরা এক সময় দেখতে চাই যে একটি উন্নত বিশ্বে যেমন সবাই নিজ থেকেই ট্রাফিক আইন মেনে চলে, আমাদের দেশে ইনশাল্লাহ এটা তাই হবে। ট্রাফিক ব্যবস্থাপনায় এআই প্রযুক্তির শতভাগ সুফল পেতে যানবাহনের তথ্য হালনাগাদ এবং লেন নির্দিষ্ট করতে হবে বলছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। সিগন্যালগুলিকে যদি ফাংশনিং করাতে চান তাহলে এখানে ড্রাইভার কমপ্লায়েন্স লাগবে। বিগত 7 দিন ধরে এআই প্রযুক্তি মাঠে থাকার ফলে ইতিমধ্যে কিন্তু চালকদের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি আমি বলবো তৈরি হয়ে গেছে। সিগন্যালগুলিতে থামছে, সিগন্যালগুলি মেনে চলার চেষ্টা করছে,
ফলে এখানে একটা শৃঙ্খলা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। এআই ক্যামেরার সুফল পেতে ছোট যানবাহনগুলোকে প্রধান সড়ক থেকে সরানোর পরামর্শ তার। শতভাগ আমরা সুফলের কথা বলি, এটা যদি পেতে হয় তাহলে আমার সড়কে যে লক্কর চক্কর যে বাসগুলি আছে সেটা নিয়ন্ত্রণ করতে হবে, এবং একই সাথে আনরেজিস্টার্ড অবৈধ যে যানবাহনগুলি আছে এটা নিয়ন্ত্রণ করতে হবে। পুরো ব্যবস্থাটি কার্যকর করতে প্রযুক্তিগত সক্ষমতা, পর্যাপ্ত জনবল ও জনসচেতনতা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর জলাবদ্ধতার পেছনে শুধু বৃষ্টি নয়, দায় আছে মানুষেরও। যত্রতত্র ফেলা গৃহস্থালী ও অন্যান্য বর্জ্যে ভরাট হয়ে যাচ্ছে খাল, ড্রেন, আর এরই খেসারত দিতে হচ্ছে নগরবাসীকে। বিশেষ করে যাত্রাবাড়ি, দনিয়া ও কুতুবখালী এলাকায় সামান্য বৃষ্টিতেই দেখা দেয় ভয়াবহ জলাবদ্ধতা। এটি কোনো ভাগাড় নয়, রাজধানীর যাত্রাবাড়ির দনিয়া কুতুবখালী খাল, যেখানে পানির দেখা মেলা ভার আবর্জনায় প্রায় ভরাট হয়ে থাকে সব সময়। কাঁথা, বালিশ, প্লাস্টিক থেকে শুরু করে সব বর্জ্যের ঠিকানা এই খাল। খালের বুক জুড়ে জমে থাকা বর্জ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পানি চলাচলের পথ, আর তার ভয়াবহ প্রভাব পড়ছে এলাকার জনজীবনে। অনেক ভোগান্তি, মানে বাড়িঘর পানিতে বইরা যায়। আমরা তো মনে করেন খুবই কষ্টের মধ্যে আছি। সমস্যাগুলো সাফার করতেছে একমাত্র আমরা, এই পাশে দোকানদারগুলো আছে সবাই আমরা একদম বসা। একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় সড়ক, রাস্তা আর খালের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ে অনেক সময়। হাঁটু পানি ঠেলে চলাচল করতে হয় মানুষকে। সিটি কর্পোরেশন থেকে এসে পরিষ্কার করে এবং এরা বলে যায় আপনারা এর ভিতরে কোনো ময়লা ফেলাইবেন না, প্লাস্টিক বজ্র এগুলো ফেলবেন না। সিটি আসে পরিষ্কার করে, বাট কিছুক্ষণ পরেই তো আবার শুরু হয়ে গেল ময়লা ফেলানো। বিশেষ করে কুতুবখালী, জুরাইন, দনিয়া সহ ঢাকা দক্ষিণ সিটির ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মানুষের কাছে এই দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী। সামান্য বর্ষণেই ঘন্টার পর ঘন্টা পানিবন্দী হয়ে থাকে অলিগলি, বন্ধ হয়ে যায় স্বাভাবিক চলাচল। টাকা দিতে হবে, পলায় পলায় ময়লা ফেলায় রাত্রে, সেই জন্যই এই অবস্থা। আমি আর আপনি তো ভালো, জনগণ অনেক চোখ তো কে দেখবো, ডিউটি এই চাকরিটা কে করবো? পাবলিক সচেতন না হলে এটা কিছু করতে পারবে না কেউ, এটা জনগণের উপরে সবকিছু। স্থানীয়দের অভিযোগ, বাসাবাড়ির ময়লা আবর্জনা যত্রতত্র খাল ও ড্রেনে ফেলার কারণেই বন্ধ হয়ে যাচ্ছে পানির প্রবাহ। তবে পরিস্থিতির জন্য নিজেদের দায়ও স্বীকার করছেন অনেকে। ফজরের আজান দিলে হাতে করে ময়লাটা ঠাস করে ফালায় দিয়ে চলে যায়, এগুলো আমরা দেখি স্যার। কিন্তু আমরা এখানে বসত করি, বলতে গেলে আমাদের সাথে ঝগড়া হবে। সাইনবোর্ড পর্যন্ত লাগাই দেওয়া হয়েছে যেখানে ময়লা ফেলানো নিষেধ, ঠিক আছে, এরপরেও হেরা কোনো কথা শুনে না। এদিকে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে গিয়ে চরম বেগ পেতে হচ্ছে সিটি কর্পোরেশনের কর্মীদেরও। দক্ষিণ সিটি কর্তৃপক্ষ বলছে, নিয়মিত খাল ও ড্রেন পরিষ্কার করা হলেও নাগরিকদের অসচেতন আচরণের কারণে কাঙ্ক্ষিত ফল মিলছে না। গত সপ্তাহে কিন্তু এখানে পরিষ্কার করেছি এবং এই এক সপ্তাহ পরে কিন্তু আবার এখানে ময়লা জমে যায়, বাসাবাড়ির সামগ্রী সহ এখানে ফেলা হচ্ছে। সো এটা আমরা যতই পরিষ্কার করি না কেন, আবার 7 দিন পরে একই অবস্থা চলে আসতেছে। একদিকে নগরায়ণ, অন্যদিকে অসচেতনভাবে বর্জ্য ফেলা, এই দুই চাপে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে রাজধানীর প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। 22 বছর পর কাল চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। উদ্বোধন করবেন খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ বেশ কয়েকটি প্রকল্প। বক্তব্য রাখবেন জনসভায়। এতে উচ্ছ্বসিত স্থানীয় জনগণ ও দলের নেতাকর্মীরা। আশায় বুক বেঁধেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, কৃষি, অর্থনৈতিক ও পর্যটন কেন্দ্রিক উন্নয়নের প্রত্যাশিত ঘোষণার। পদ্মা, মেঘনা আর ডাকাতিয়ার তীরে গড়ে ওঠা ইলিশের বাড়ি হিসেবে পরিচিত চাঁদপুর। সড়ক, রেল ও নদীপথের সহজ যোগাযোগ ব্যবস্থায় অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও নানা কারণে হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন। তবে প্রধানমন্ত্রী শনিবারের সফর ঘিরে নতুন করে আশায় বুক বাঁধছেন জেলাবাসী। সচেতন মহল বলছে, প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরতে হবে নদী ভাঙন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, নদীকেন্দ্রিক পর্যটন ও দ্রুত ইপিজেড নির্মাণের কথা। নদীকেন্দ্রিক যে চরের উপরে যে সমস্ত জায়গাগুলো আমাদের খোলামেলা পড়ে আছে, এই সমস্ত জায়গাগুলিকে যদি আমরা পর্যটন হিসেবে গড়ে তুলতে পারি। ইপিজেডটি যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে অতি শীঘ্র এটি বাস্তবায়িত হয়। এর মাধ্যমে চাঁদপুর এবং তার আশেপাশে জেলাগুলোর অনেক লোকের কর্মসংস্থান হবে। শিক্ষার যে আধুনিক যে ছোঁয়াগুলো লাগার কথা ছিল, যেমন অনেক জেলাতেই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে, আমাদের দুটোই আছে, কিন্তু দুটোর অবকাঠামো উন্নয়ন কিন্তু এখনো ঘটেনি।
প্রিয় নেতাকে বরণ করে নিতে প্রস্তুত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এটা আসলে আমাদের দলীয় নেতাকর্মীর ভিতরে যেমন উচ্ছ্বাস, আমাদের চাঁদপুরের মানুষের ভিতরেও সেই উচ্ছ্বাস যে তারেক রহমানকে দেখবে। আমরা আনন্দিত এবং ওনাকে গ্রহণ করার জন্য আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে ছাত্রদলের নেতৃত্বে তাকে বরণ করে নেবেন ইনশাআল্লাহ। সফরে খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অংশ নেবেন দলের সাংগঠনিক সভায়। চাঁদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো আছে এবং আমরা এই ব্যাপারে সবাই সচেষ্ট আছি, সক্রিয় আছি, সচেতন আছি। ইতিমধ্যে আমরা সব রকম রিকগনাইসেন্সের কাজ শেষ করেছি এবং আমরা যেখানে যেমন প্রয়োজন সেরকম নিরাপত্তার ব্যবস্থা করেছি। নির্বাচনী ইশতেহার অনুযায়ী চাহিদা ও প্রত্যাশা তুলে ধরার কথা জানান সংসদ সদস্য। 31 দফাকে আমরা সামনে নিয়ে এবং আমাদের লোকাল যে দফাগুলো আমরা বলেছি আপনাদেরকে, সেগুলা সামনে নিয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাহিদাপত্র দিব। সরকার গঠনের প্রায় 3 মাসের মধ্যে প্রধানমন্ত্রীর সফরে উচ্ছ্বসিত চাঁদপুরবাসী। জেলার উন্নয়ন কর্মকাণ্ডে যোগ হবে নতুন মাত্রা, এমনটাই প্রত্যাশা সকলের। এদিকে চাঁদপুরে পৌঁছানোর আগে কুমিল্লার বরুড়ায় পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ডিবিসি নিউজ ডেস্ক। প্রমত্তা পদ্মা নদীর প্রবল স্রোত শুধু নদী ভাঙনই নয়, কৃষি, যোগাযোগ আর জীবন জীবিকার নিয়ন্ত্রণ। তবে বছরের পর বছর বিরূপ প্রভাবও ফেলছে পদ্মা। আর সংকট সমাধানে পদ্মাপাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পদ্মা ব্যারেজ প্রকল্প। সেই স্বপ্ন বাস্তবায়নে একনেক সভায় পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন পেল। এতে উচ্ছ্বসিত রাজবাড়ির মানুষ। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা তাদের। প্রতি বছর পদ্মায় ভাঙনে ঘরছাড়া হয় বহু পরিবার, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয় কৃষক। বর্ষায় পদ্মার ভয়ঙ্কর রূপ যেন অবিরাম দুর্যোগ, আবার শুষ্ক মৌসুমে যেন পানির হাহাকার। পদ্মার এমন রূপ থেকে বাঁচতে পদ্মা ব্যারেজ পরিকল্পনা করার উদ্যোগ নেয় সরকার। একনেকে অনুমোদন পেল বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ প্রকল্প। এতে খুশি পদ্মা তীরবর্তী মানুষ। প্রস্তাবিত পদ্মা ব্যারেজের মাধ্যমে নদীর পানি নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থার উন্নয়ন ও শুষ্ক মৌসুমে পদ্মার পানি ঘাটতি কমানোর পরিকল্পনা রয়েছে। এই 26টি জেলা যে 7 কোটি মানুষই এই সুবিধাভোগী এবং এটি আমরা চাই যে দ্রুত বাস্তবায়ন হোক। মৃত পদ্মা পুনরুজ্জীবিত হবে, তার জীবন ফিরে পাবে। পদ্মা কেন্দ্রিক যে আমাদের আশা ভরসা যে প্রায় শেষ হয়ে গেছিল, আমাদেরকে উজ্জীবিত করেছে। এ ব্যাপারে আমরা সরকারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা। তবে এই প্রকল্প নিয়ে উদ্বেগও আছে। নদীর স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ, মৎস্য সম্পদে প্রভাব সহ দীর্ঘমেয়াদী পরিবেশগত ঝুঁকি নিয়েও চলছে আলোচনা। কৃষি জমির সমস্যা হতে পারে, হয়তো ফসলের সমস্যা হয়, যে বাড়িঘর আছে সেগুলো সরানো লাগতে পারে। নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানান পানি উন্নয়ন বোর্ড। রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় 2.1 কিলোমিটারের একটি পদ্মা ব্যারেজ হবে। প্রকল্পটি বিস্তৃত থাকবে 24টি জেলা জুড়ে, কিন্তু আমরা প্রত্যক্ষভাবে 19টি জেলার জনগণ আমরা উপকৃত হব। সচেতন মহল বলছে পদ্মা ব্যারেজ প্রকল্পটি বাস্তবায়ন হলে উপকৃত হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 26 জেলার মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্যানেল। 14টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদক সহ 13টি পদে জিতেছেন জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের প্রার্থীরা। সদস্যের একটি পদে জয় পেয়েছেন জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী। 2984 ভোট পেয়ে আবারও সভাপতি হয়েছেন ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকন। তিনি বর্তমানে নোয়াখালী 1 আসনের এমপি এবং বিএনপির যুগ্ম মহাসচিব। এছাড়াও সম্পাদক পদে 2582 ভোট পেয়ে জয়ী হয়েছেন আইনজীবী মোহাম্মদ আলী। এবার ভোটার 11,097 জন আইনজীবী। নেত্রকোনার মদনে সরকারি গুদাম থেকে পাচারের সময় 667 বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। এই ঘটনায় ট্রাক চালক ও তার সহকারীকেও আটক করা হয়। বৃহস্পতিবার রাতে নেত্রকোনা মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে চাল ভর্তি ট্রাকটি জব্দ হয়। পুলিশ জানিয়েছে, রাতে মদন উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে চাল নিয়ে বাউসী এলাকার তালুকদার রাইস মিলে যাচ্ছিল ট্রাকটি। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। 667 বস্তায় প্রায় 20 টন চাল ছিল, কিন্তু ট্রাক চালক এ বিষয়ে সন্তোষজনক কোনো তথ্য বা কাগজপত্র দেখাতে পারেনি। গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার দাবি, চালগুলো আনোয়ার হোসেন মাস্টার নামে এক ব্যক্তি টিআর কাবিখার ডিও কিনে সংগ্রহ করেছিলেন। ঈদ ঘিরে ঝিনাইদহ ও মেহেরপুরে পশু খামারিদের ব্যস্ততা বেড়েছে। করছেন শেষ মুহূর্তের পরিচর্যা, দেয়া হচ্ছে প্রাকৃতিক খাবার। ভারত থেকে গরু না আনায় স্বস্তি আছে এবার খামারিদের মধ্যে। তবে খাবারের দাম বৃদ্ধিতে দুশ্চিন্তা কাটেনি।
হাঁক ডাক আর পশু কেনাকাটায় জমে উঠতে শুরু করেছে ঈদুল আজহার আমেজ। ঝিনাইদহ সদর উপজেলার চরখাজুরা দক্ষিণপাড়া গ্রামের মনোয়ার হোসেন মমতা মাখানো হাতে খামারের গরু গোসল করিয়ে মুছে দিচ্ছেন কাপড় দিয়ে। শীঘ্রই গরুগুলো হাটে তোলা হবে, ভালো দাম পাওয়ার আশা খামারির। খামারিতে যদি বিক্রি হয় তাই হলো, না হলে কুরবানিতে আমার গরু বিক্রি করতে হবে, ঢাকায় আমার নিয়ে যেতে হবে। মনোয়ারের মতো জেলার পশু খামারিরা ব্যস্ত শেষ মুহূর্তের পরিচর্যায়। দেয়া হচ্ছে প্রাকৃতিক খাবার, বিচালি, খড়, ছোলা ও ভুসি। ভারত থেকে গরু না আসায় আছে কিছুটা স্বস্তি, তবে খাবারের দাম বৃদ্ধিতে বিপাকে অনেকেই। গরুর খাবারের বাজার বেশি, তো খাবারের সবকিছুর দাম বেশি, গতবারের তুলনায় অনেক খরচ বেড়ে গিয়েছে এবছর। ইন্ডিয়া থেকে যদি গরু না আসে আমাদের গরু বিক্রি হবে, চাহিদা আছে, ইনশাল্লাহ আমরা বিক্রি করে টাকা উঠাতে পারবো। হাটগুলোতে তাৎক্ষণিক সেবায় ভেটেরিনারি মেডিকেল টিম রাখার কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ঈদের আগেই আমাদের যে কোরবানি হাটগুলো থাকবে সেখানে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে, প্রত্যেকটা হাটে আমাদের ডাক্তার থাকবে এবং কোনো রকম ইমার্জেন্সি কোনো কেস হলে সাথে সাথে আমাদের ডাক্তার সেগুলো টেক আপ করবে। ব্যস্ততার অন্ত নেই মেহেরপুরের পশু খামারিদেরও। তবে অনেক খামারির অভিযোগ গোখাদ্যের দাম বেড়েছে। এমন পরিস্থিতিতে সাথে গরুর বিক্রয় মূল্য না বাড়লে লোকসানের মুখে পড়বেন তারা। গত বছরের ন্যায় হয় তাইলে আমাদের মুনাফা হবে না, কারণ খাবারের প্রচুর দাম। যেহেতু এই গরু দুটো ন্যাচারাল খাবার খাওয়ানো, এখানে কোনো মেডিসিন বা কোনো ভ্যাকসিন দেওয়া না। প্রাকৃতিক উপায়ে পশুপালনে সার্বিক সহায়তার আশ্বাস প্রাণী সম্পদ কর্মকর্তার। যে গরুগুলো মোটাতাজাকরণ হচ্ছে সেগুলোতে কোনো স্টেরয়েড বা কোনো হরমোন ব্যবহার হচ্ছে না, কারণ আমরা খামারিদেরকে বিভিন্ন প্রশিক্ষণ, তারপরে তাদের সাথে আলাপচারিতার মাধ্যমে তাদেরকে সচেতন করছি যে এগুলো ভালো না। ঈদকে ঘিরে ঝিনাইদহে 93,572টি গরু, 1,48,000 ছাগল এবং মেহেরপুরে 53,702টি গরু ও 1,25,662টি ছাগল প্রস্তুত করছেন খামারিরা। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ ডেস্ক। একসময় বরিশালের সবচেয়ে বড় শক্তি ছিল একান্নবর্তী পরিবার, কিন্তু সময় বদলেছে জীবনের ধারা। এখন বেশিরভাগ মানুষই ঝুঁকছে একক পরিবারের দিকে। এর সঙ্গে বাড়ছে পারিবারিক দূরত্ব, বিবাহ বিচ্ছেদ, নারী নির্যাতন এবং মানসিক অস্থিরতার মতো নানা সামাজিক সংকট। এমন পরিস্থিতিতেই পালিত হচ্ছে আন্তর্জাতিক পরিবার দিবস। বরিশাল শুধু নদী আর সবুজের জনপদ ছিল না, ছিল সম্পর্কেরও বিশাল ভূখণ্ড। এ অঞ্চলের প্রতিটি উঠান ছিল ছোট্ট এক সমাজ। একান্নবর্তী পরিবারে সবাই মিলে তৈরি হতো সম্পর্কের এক বিশাল ছায়া গাছ, যার কিছু ছাপ এখনো ধরা পড়ে ডিবিসির ক্যামেরায়। চালকাঠির নলসিটিতে আম কাঁঠালের ছায়া আর কবুতরের ডাকে মুখর পুরনো এই বাড়িতে বটবৃক্ষ হয়ে সবাইকে আগলে রেখেছে আনোয়ারা বেগম। এখনো এক উনুনে রান্না, এক টেবিলে খাওয়া। ছেলে মেয়ে নাতিগুলো সবাই সুখ শান্তিতেই আছে। এক চুলোয় রান্না করে এক টেবিলেই খাই, সবাই আনন্দ লাগে। তবে নগরায়ন, ব্যস্ততা আর ব্যক্তিকেন্দ্রিকতায় ধীরে ধীরে ভেঙেছে যৌথ পরিবারের বন্ধন, যেন যৌথতা বিলীন ক্ষুদ্র এককে। এক ছাদের নিচে থাকলেও মন যেন দিন দিন টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ছে নানা বাঁকে। পরিসংখ্যানও বলছে বরিশালে বাড়ছে পারিবারিক দূরত্ব, বিবাহ বিচ্ছেদ, আছে নারী নির্যাতন ও মানসিক অস্থিরতার মতো সামাজিক সংকট। যৌথ পরিবার বিলুপ্তির পথে আর কি। এখন বর্তমানে সামাজিক যে অবক্ষয়, নারী নির্যাতন, বিভিন্ন ধর্ষণ মামলা, যৌতুক মামলা এবং বিবাহ বিচ্ছেদ, এগুলি আগের তুলনায় অনেক বেড়ে গেছে। যদি যৌথ পরিবার না হয়ে যখন পরিবারগুলো ছোট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি সন্তানকে ওরকম নির্ভরযোগ্য কারো কাছে কিন্তু রেখে বাইরে যেতে পারছি না। এই সন্তানটা দাদা নানির কাছে যেভাবে নিরাপদে থাকতো বা দাদির কাছে, সেটা কিন্তু আসলে থাকতে পারছে না। ভবিষ্যৎ ও পরিবার নিয়ে কি ভাবছে তরুণরা? দেখা যায় যে ছুটিতেই শুধুমাত্র বাবা মা ভাই বোন এদের সাথে দেখা হচ্ছে। পরিবারের যে একটা বন্ডিং, এই বন্ডিংটা ফিউচার জেনারেশনের কাছে নষ্ট হয়ে যাচ্ছে। ঈদ, কুরবানি বা স্পেসিফিকভাবে কোনো অকেশন ছাড়া আপনি কখনোই আর বাসায় ফিরতে পারবেন না। তো বাবা মার সাথে আসলে ওইভাবে সময় এখন আর কাটানো হয় না। বাবা মাদের ভালোবাসা থেকে আমরা এখন অনেকটা বঞ্চিত। একক
ব্যাপক পরিবারের নেতিবাচক অভিঘাত বয়স্কদের জীবনে, বাড়ছে একাকিত্ব ও নিঃসঙ্গতা। বিশেষজ্ঞরা বলছেন শুধু অর্থনৈতিক নয়, পারিবারিক বন্ধন ও মূল্যবোধের পরিবর্তনও বৃদ্ধাশ্রম বৃদ্ধির অন্যতম কারণ। উচ্চশিক্ষিত পরিবারের দেখা গেল যে সন্তানকে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা সরকারি চাকুরে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর সে কষ্ট করে সন্তানকে মানুষ করেছে, এরপরে সে চাকরি পেয়েছে, কিন্তু সে আর ওই বাবা মার প্রতি তার যে দায়, সেই দায় সে আর অনুভব করছে না। যৌথ পরিবার আজ সময় স্রোতে হারিয়ে যেতে বসেছে, তবুও এখনো মানুষ খোঁজে আপনজনদের সঙ্গ, সম্পর্কের উষ্ণতা আর নিরাপত্তার অনুভূতি। কেননা একটি পরিবার শুধু একসঙ্গে থাকা নয়, এটি একটি বিশ্বাস, ভালোবাসা আর বিপদে আপদে একে অন্যের পাশে থাকার নাম। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে চূড়ান্ত দফার আলোচনায় বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি দাবি করেন ইরানকে সামরিক সরঞ্জাম দেয়া বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে চীন। যুদ্ধ বন্ধ করে দ্রুত হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। শুক্রবার বেইজিংয়ে পা রাখার পর লাল গালিচা দিয়ে বরণ করে নেওয়া হয় ডোনাল্ড ট্রাম্পকে। প্রায় এক দশকের মধ্যে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের চীন সফর। শুক্রবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে চূড়ান্ত দফার আলোচনায় বসেন ট্রাম্প। এর আগে বৃহস্পতিবার দুই নেতার বৈঠকে আলোচনা হয় অনেক জটিল বিষয় নিয়ে। কথা হয় ইরান যুদ্ধ নিয়েও। বলা হচ্ছে এই ঐতিহাসিক বৈঠকের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র চীনের অর্থনৈতিক সম্পর্কে নতুন অধ্যায় শুরু। ট্রাম্পের দাবি ইরানকে সামরিক সরঞ্জাম দেয়া বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে চীন। যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে সম্মত তারা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। হরমুজ প্রণালীও দ্রুত খুলে দেওয়া উচিত বলেও মনে করে বেইজিং। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।